আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আলোর প্রতিফলনের অজস্র ঘটনা দেখছি। আলোর প্রতিফলন আছে বলেই সরাসরি সূর্যের আলো আমার ঘরের ভিতরে প্রবেশ না করলেও আমরা বাড়িকে আলোকিত দেখছি, বিভিন্ন বস্তুকে আমরা দেখতে পাচ্ছি। আমাকে যে দেখতে পাচ্ছ সেটাও আলোর প্রতিফলনের কারণ। অর্থাৎ আমরা আমাদের এই জাগতিক জীবনে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আলোর প্রতিফলনের প্রয়োগকে বারবার দেখে থাকি। আলোর প্রতিফলন এটা হলো কি, যে আলোক রশ্মি কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে যখন সেটি যায় তখন সেটি সরল রেখাতেই যায়, কিন্তু যখন দ্বিতীয় কোনো মাধ্যমের উপর এসে আপতিত হয় তখন ওই আলোর বেশ কিছুটা অংশ শোষিত হয়ে যায়, কিছুটা অংশ বিক্ষেপণ স্ক্যাটারিং হয়ে যায়, আর বেশ কিছুটা অংশ সেটা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে ঘটনা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসা, এটাই হচ্ছে আলোর প্রতিফলন। এক মাধ্যম থেকে আলোক রশ্মি যেতে যেতে যখন দ্বিতীয় কোনো মাধ্যমে এসে আপতিত হয় তখন আলোর কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটিকে বলা হয় আলোর প্রতিফলন। আমরা এইখানে একটা ছবি আঁকা আছে, দেখো যে M1 M2 তার নিচের দিকে দ্বিতীয় একটি মাধ্যম, এ থেকে একটি আলোক রশ্মি এ ও বরাবর এসে ও বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো। সেই আলোক রশ্মির কিছু অংশ এইখান থেকে প্রতিফলিত হয়ে ও বি বরাবর চলে গেল। এই ক্ষেত্রে এ ও হচ্ছে আপতিত আলোক রশ্মি ও বি হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি, আর ও বিন্দুটিকে বলা হয় আপতন বিন্দু। ও বিন্দুতে যদি একটা অভিলম্ব অঙ্কন করা যায় তাকে বলা হয় আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এখানে আপতিত আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বলা হয়, আর প্রতিফলিত আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আমরা আলোর যে প্রতিফলন, সেই প্রতিফলনের দুটি সূত্র জানব। এক নম্বর সূত্র হচ্ছে যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা সর্বদা একই তলে থাকে। দুই নম্বর সূত্র হচ্ছে কি না, আপতন কোণ অর্থাৎ এ ও এন, যেটাকে আমরা আই বলেছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, সমান হচ্ছে প্রতিফলন কোণ বি ও এন, যেটাকে স্মল আর বলেছি। তাহলে আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। আমরা আলোক রশ্মি জানি যে অনেক সময় সমান্তরাল আলোক রশ্মি হয়। যদি কোনো একটি মসৃণ প্রতিফলককে, মনে করো এটা একটা দর্পণ হতে পারে M1 M2, সেই মসৃণ প্রতিফলকে আলোক রশ্মি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি এসে আপতিত হয় তখন সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে পুনরায় সমান্তরাল ভাবে নির্গত হয়, একমাত্র যদি প্রতিফলক মসৃণ হয়। এই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। দু নম্বরে হচ্ছে কি, আমরা যখন এই প্রতিফলকটিকে অমসৃণ প্রতিফলক হিসাবে নেব তখন সেই প্রতিফলকে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হয় তখন সেই আলোক রশ্মিগুলি সমান্তরাল ভাবে প্রতিফলিত হয় না, তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।
এই প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এই বিক্ষিপ্ত প্রতিফলনের প্রয়োগই আমরা আমাদের ব্যবহারিক জীবনে বারবার দেখতে পাই। বিক্ষিপ্ত প্রতিফলন অর্থাৎ অধিকাংশ বস্তু যেখানে আলো পড়ছে, সেটা গাছ হোক, ঘর বাড়ি, রাস্তাঘাট, বাস, ট্রাক, যাই হোক, তারা সবাই অমসৃণ প্রতিফলক। সেইখানে সব বিক্ষিপ্ত প্রতিফলনেরই ঘটনা ঘটে। সুতরাং প্রতিফলন আলোর দু রকমের, একটা নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। আলোক রশ্মির এই প্রতিফলনের জন্য আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে কিছুটা চ্যুতি ঘটে যায়। আমরা এখানে এই যে ছবিটি দেখছি, এই ছবিটিতে লক্ষ্য করো, আলোক রশ্মি এ ও বরাবর আসছিল। যদি দ্বিতীয় কোনো মাধ্যম না থাকতো তাহলে এই আলোক রশ্মিটি এই বরাবর ও থেকে বিদেশ দিকে চলে যেত, যদি একটাই মাধ্যম থাকতো। কিন্তু দ্বিতীয় মাধ্যম থাকার কারণে দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির গতিপথ পরিবর্তিত হয়েছে। আর এই পরিমাণ কোণে আলোক রশ্মির গতিপথের বিচ্যুতি ঘটেছে, যাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। কোণ বি ড্যাশ ও বি সমান হচ্ছে ডেল্টা, যাকে বলা হয় চ্যুতি কোণ। আমরা এর আগে জেনেছি আই সমান আর, অর্থাৎ আর সমান আই, এটা আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্র থেকে জেনেছি। এবারে এ ও থেকে বি ড্যাশ পর্যন্ত মোট যে কোণটা, সেই কোণটা হলো 180 ডিগ্রি। এ ও বি ড্যাশ, তার থেকে আই প্লাস আরেকটা আই, মোট হচ্ছে 2i। যদি বিয়োগ করি তাহলে আমরা সেখান থেকে ডেল্টার মান অর্থাৎ চ্যুতি কোণের মানকে আমরা পেতে পারি। আলোক রশ্মির প্রতিফলন ঘটে, পরবর্তীকালে তোমরা জানবে আলোক রশ্মির প্রতিসরণ ঘটে, রিফ্র্যাকশন। এই প্রতিফলন এবং প্রতিসরণের জন্য প্রতিবিম্ব ইমেজের তৈরি হয়, প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব হচ্ছে কি না, কোনো বিন্দু প্রভব থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে দ্বিতীয় কোনো মাধ্যমে মিলিত হয়, অথবা দ্বিতীয় কোনো মাধ্যম থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই দ্বিতীয় বিন্দুটিকে, বিন্দু প্রভবটির প্রতিবিম্ব বলা হয়। এই প্রতিবিম্ব দু রকমের হয়, একটা হচ্ছে সদ্বিম্ব, রিয়েল ইমেজ, আরেকটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, অসৎ বিম্ব। আমরা সদ্বিম্ব কেমন করে গঠিত হয় দেখব। মনে করো একটা লেন্স তুমি নিয়েছো, উত্তল লেন্স, তোমরা এটা খুব পরিচিত জিনিস, আতশ কাচ বলা হয়। সূর্য থেকে যে আলোক রশ্মি আসে, আমরা জানি যে সেই আলোক রশ্মি সমান্তরাল, যেহেতু বস্তু হচ্ছে অসীম দূরত্বে অবস্থান করে, তাহলে সেই আলোক রশ্মি যারা সমান্তরাল ভাবে এলো, এই লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে তারা একটি বিন্দুতে এসে মিলিত হয়। এই যে বিন্দুটিতে এসে মিলিত হলো, সেই বিন্দুটি হলো প্রতিবিম্ব বা ইমেজ। এই প্রতিবিম্বটিকে পর্দায় ফেলা যায়, চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়, সেই জন্য এই প্রতিবিম্বটি হচ্ছে সদ্বিম্ব বা রিয়েল ইমেজ বলা হচ্ছে। এক নম্বরের প্রতিবিম্বের একটি ব্যবহার। দু নম্বরে হচ্ছে কি, আমরা দর্পণে আমরা যে বস্তুকে দেখি, সেই বস্তু প্রতিবিম্ব যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে একটা অসৎ বিম্ব। মনে করো এই হচ্ছে একটা দর্পণ, সমতল দর্পণ M1 M2। এই দর্পণের সামনে ও থেকে এ বিন্দুতে একটি বস্তু রয়েছে। এই বস্তুটির একটি প্রতিবিম্ব আমরা এই রকম দূরত্বে এডেস বিন্দুতে লক্ষ্য করি।
কেন হয় তার কারণ হচ্ছে এখান থেকে যে লম্ব ভাবে আলোকরশ্মিটা আপতিত হলো দর্পণের সাথে, সেই আলোকরশ্মিটা লম্বভাবে এই পথ দিয়ে ফিরে যায়। সেই আলোর কিছুটা অংশ এখান থেকে এসে যদি বি বিন্দুতে আপতিত হয়, তাহলে আমরা এই বি বিন্দু থেকে যে আলোকরশ্মিটা প্রতিফলিত হচ্ছে সেই জায়গায় যদি চোখ রাখি, মনে হবে যে এই আলোকরশ্মিটা বিসি আলোকরশ্মি বা প্রতিফলিত রশ্মিটা যেন এডেস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাই এইখানে বস্তুর প্রতিবিম্বটিকে আমাদের মনে হবে। এইটি হলো অসৎ বিম্ব। তাহলে আমরা সমতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব দেখতে পাই। তো এই ক্ষেত্রে এডেস হলো প্রতিবিম্ব। মনে রাখবে আমাদের চোখ এই আলোকরশ্মির বক্রপথকে অনুসরণ করতে পারে না, যে কারণে আমরা এইখানে এডেস থেকে এই বিসি রশ্মি আসছে বলে মনে হয়, তাই এডেস বিন্দুতে আমরা অসৎ বিম্বটি দেখি। এটি দেখতে পাই কিন্তু এটিকে পর্দায় ফেলা যায় না। অসৎ বিম্বের এটাই হলো প্রকৃতি। আমরা এরপরে দেখব যে এই যে বস্তুটা এ আর এখানে তার প্রতিবিম্ব এডেস, সমতল দর্পণের ক্ষেত্রে এই বস্তুর দূরত্ব ও এ এবং প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ও এডেস। এই দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক কি সেটা আমরা এখানে জ্যামিতিকভাবে নির্ণয় করব। সেক্ষেত্রে লক্ষ্য করো যে বি বিন্দুটা হলো আপতন বিন্দু। বি বিন্দুতে আমি যদি একটা অভিলম্ব অঙ্কন করে দিই, তাহলে বি এন হচ্ছে সেই অভিলম্ব যেখানে আপতন কোণ হচ্ছে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর এইটা হলো প্রতিফলন কোণ হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আমরা এবারে দেখব যে ও এ, আমরা জানি যে এই দর্পণের উপরে লম্বভাবে আপতিত একটি আলোকরশ্মি, বি এন হলো অভিলম্ব। সুতরাং এ ড্যাশ ও এ এবং বি এন এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল হলে তাহলে আই কোণের সঙ্গে এই কোণটি হয় একান্তর কোণ, এইটিকে আমরা আই কোণ বলতে পারি। আবার একইভাবে এই যে আর কোণ, যেটাকে আমরা আয়ের সাথে সমান প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে, তাহলে এই কোণটি অর্থাৎ এন বি সি কোণটির সঙ্গে ও এডেস বি এই কোণটি হলো অনুরূপ কোণ। সুতরাং এই কোণটিও হলো আই কোণ। এটাকে আমরা আর লিখতে পারতাম, আর সমান যেহেতু আই তাই আই লিখলাম। এই কোণটি হচ্ছে আই কোণ। এবারে লক্ষ্য করে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। এক নম্বর ত্রিভুজ হচ্ছে ও বি এ ত্রিভুজ একটি, দুই নম্বর ত্রিভুজ হচ্ছে ও বি এডেস একটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ পরস্পর সমকোণী ত্রিভুজ এবং এদের ক্ষেত্রে দেখলাম যে কোণ ও এ বি কোণ সমান হচ্ছে কোণ ও এডেস বি কোণ, এবং ও বি হচ্ছে সাধারণ বাহু। সুতরাং ওই দুটি ত্রিভুজ যেহেতু তারা সমকোণী ত্রিভুজ, সুতরাং ওই দুটি ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম। ও বি এ ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ও বি এ ড্যাশ। সর্বসম যেহেতু, সুতরাং আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু হচ্ছে ও এ ড্যাশ, অর্থাৎ বস্তু দূরত্ব সমান হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। সমতল দর্পণের ক্ষেত্রে এটাই ঘটে যে বস্তু দূরত্ব সমান হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। এই কারণে আমরা কোনো অপ্রতিসম বস্তুর কে যখন দর্পণে দেখি তখন তার পার্শ্বীয় পরিবর্তন হয়, অর্থাৎ আমাদের বাঁ হাতটিকে ডান হাত দেখি, ডান হাতকে বাঁ হাত দেখি, এটাই কারণ হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তনের ক্ষেত্রে কেমন করে হয় তার একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করে এখানে একটি সমতল দর্পণ রয়েছে। এই সমতল দর্পণের সামনে একটি অপ্রতিসম ইংরেজি লেটার আমি পি লিখলাম। এই M1 M2 দর্পণের সামনে, M1 M2 দর্পণের সামনে একটি অপ্রতিসম অক্ষর লেটার পি লিখলাম। এই পি এর উপরে অজস্র বিন্দু রয়েছে,
সেই বিন্দুগুলিকে নিয়ে পি লেটারটা গঠিত হয়েছে। তার মধ্যে আমরা একটি কি দুটি বিন্দুকে বিবেচনা করে এই প্রমাণটা করে দেখাতে পারি। মনে করে এই রকম জায়গায় একটা এ বিন্দু রয়েছে, তাহলে এই দর্পণ থেকে এই বিন্দুর যা দূরত্ব, ঠিক সেই দূরত্বে এর একটা প্রতিবিম্ব এ ড্যাশ গঠিত হলো। ঠিক একইভাবে আমরা যদি এইরকম একটা বিন্দুর কথা ভাবি, বি বিন্দু, তাহলে এই দর্পণ থেকে বি এর যা দূরত্ব, ঠিক ততটা দূরেই কিন্তু বি বিন্দুর প্রতিবিম্ব বি ড্যাশ গঠিত হবে। প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে আমরা যদি এরকম করে বিবেচনা করে করে যাই, তার জন্য আমরা এখানে দেখতে পাবো যে প্রতিবিম্ব যেটি পাবো সেই প্রতিবিম্বটি হচ্ছে এই আকৃতির একটি প্রতিবিম্ব পাবো। অর্থাৎ পিটাকে আমরা কিউ মতো করে দেখব। এই পার্শ্বীয় পরিবর্তনের মূল কারণটাই হলো যে বস্তু দূরত্ব সমান হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। আমরা পার্শ্বীয় পরিবর্তন যেগুলা প্রতিসম লেটার সেগুলার ক্ষেত্রে বুঝতে পারবো না, কেননা এ হচ্ছে প্রতিসম, ও হচ্ছে প্রতিসম, আই প্রতিসম, এদের ক্ষেত্রে বোঝা যাবে না। অন্যান্য যদিও পার্শ্বীয় পরিবর্তন হয় সেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা কিউর ক্ষেত্রে বুঝতে পারবো। মনে করে আমরা যদি কিউ কে লিখি, স্মল কিউ এভাবে যদি লিখি, কিংবা যদি বি কে লিখি, কিংবা এন কে লিখি, কিংবা এল কে লিখি, এই ধরনের অপ্রতিসম যে লেটার তাদের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তনকে খুব সহজেই ধরা যায়। আমরা আলোর প্রতিফলনের যে সমস্ত প্রাথমিক জিনিসগুলো জানলাম, এগুলার অধিকাংশই তোমাদের নিচের দিকের শ্রেণীতে তোমরা জেনে এসেছো, কিন্তু একটু মনে করিয়ে দেওয়ার জন্য এগুলোকে একবার বলতেই হয়। আমাদের মূল যে পাঠ্য বিষয় বা আমাদের যে পাঠ্যসূচির বিষয়, সেটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ সেটা কি না, তোমরা চামচ দেখেছো, খুব নতুন চামচ যদি স্টিলের চামচ হয়, তার সেটা একটা গোলীয় দর্পণের ন্যায় আচরণ করে। টর্চের যে বাটি, সেই বাটি সেটা একটা গোলীয় দর্পণের ন্যায় আচরণ করে। মোটরসাইকেল বা বাসের যে হেডলাইটের পিছনে যে একটা বাটি থাকে উজ্জ্বল, সেইটা একটা গোলীয় দর্পণের ন্যায় আচরণ করে। কিংবা মোটরসাইকেল বা বাস ট্রাকের যে ভিউ ফাইন্ডার হিসাবে যে দর্পণগুলো ব্যবহার করি, সেটাও একটা গোলীয় দর্পণ। এইরকম গোলীয় দর্পণ অনেক জায়গাতেই আছে। এখন এই গোলীয় দর্পণ হচ্ছে কি না, কোনো একটা গোলকের অংশ বিশেষ, গোলকের অংশ বিশেষ কেমন আকৃতির হতে পারে। মনে করে একটা গোলকের অংশ বিশেষ আমি এই দিক থেকে নিলাম, যার ভিতরের দিক এইটা পিছনের দিক, তাহলে এই ধরনের দর্পণের এটা সামনের দিক হলো। এই দর্পণগুলোকে আমরা বলে থাকি অবতল দর্পণ, কনকেভ মিরর। আরেকটা হয় কি, যে গোলীয় দর্পণ গোলকেরই একটা অংশ বিশেষ, যার এইটা হচ্ছে পিছনের দিক এবং এই দিকটা তার সামনের দিক। এই ধরনের দর্পণকে বলা হয় উত্তল দর্পণ, কনভেক্স মিরর, উত্তল দর্পণ। এই দর্পণ সংক্রান্ত আমাদেরকে কতগুলো ছোটখাটো রাশি আমাদেরকে জেনে নিতে হবে। এক নম্বরে হচ্ছে যে মনে করে M1 আর M2 হচ্ছে দুইটি প্রান্ত। এই দর্পণগুলির দুটি প্রান্ত হচ্ছে M1 আর M2। এই দর্পণের মাঝখানের যে বিন্দুটি ও, তাকে বলা হয় পোল বা মেরু বা মধ্যবিন্দু। যাবতীয় দূরত্ব পরিমাপ করা হয় এই মধ্যবিন্দু থেকে। বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য ইত্যাদি সব এই ও বিন্দু থেকে পরিমাপ করা হয়। এই দর্পণগুলি একটি গোলকের অংশ বিশেষ, আমি আগেই বলেছি। সেই গোলকটিকে যদি আমি এরকম করে কল্পনা করে নিই, তাহলে তার একটা কেন্দ্র থাকে। সেই কেন্দ্রটিকে বলা হয় কি রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্র। একইভাবে এইটার ক্ষেত্রেও আমরা বক্রতা কেন্দ্র এইভাবে নির্ণয় করা যায়। এটা হচ্ছে সি, হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের যেটি ব্যাসার্ধ, মনে করো এখান থেকে এটি ব্যাসার্ধ বললাম, সি থেকে M1, তাহলে তাকে বলা হয় কি যে
ওই দর্পণটির বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, এই ক্ষেত্রে এটা হলো স্মল আর। নেক্সট হচ্ছে যে মধ্যবিন্দু পোল বা মেরু এবং বক্রতা কেন্দ্র গামী সংযোজক যে রেখাংশ পাবো, সেই রেখাংশটিকে বলা হয় প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হচ্ছে। এটি হলো প্রধান অক্ষ। এরপরে এই দর্পণের উন্মেষ, অ্যাপারচার, সেটা হচ্ছে কি না, দুটি প্রান্ত M1 আর M2, এই দুটি প্রান্তের মধ্যে যে দৈর্ঘ্য, এই দর্পণের ক্ষেত্রেও সেই M1 আর M2-র মধ্যেকার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটিকে বলা হয় ওর উন্মেষ বা অ্যাপারচার। এই উন্মেষকে পরিমাপ করা হয় প্রকৃতপক্ষে কৌণিক উন্মেষ আকারে, অর্থাৎ এই দুই প্রান্ত তার বক্রতা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তাকেই তার বলা হয় অ্যাঙ্গুলার অ্যাপারচার, কৌণিক উন্মেষ। এইটাই আমাদের পরিমাপ করা হয়। আমরা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণকেই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি পরীক্ষামূলক কাজে। সেই ক্ষেত্রে ওই কোণটির মান যদি 10 ডিগ্রির কম হয়, তাহলে সেই দর্পণগুলিকে আমরা বলি ক্ষুদ্র উন্মেষ যুক্ত গোলীয় দর্পণ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা দর্পণের যে জিনিসগুলো জানলাম, 1 নম্বর হচ্ছে যে তার মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, উন্মেষ। এরপরে হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু বলতে কি বোঝায়? একটা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু, এগুলো আমরা জানব। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে কোনো দর্পণে আপতিত হয়, মনে করো এই ক্ষেত্রে অবতল দর্পণে এটা প্রধান অক্ষ সি বিন্দু, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, সেই আলোক রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে এসে প্রধান অক্ষের একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটিকে বলা হচ্ছে এই অবতল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস বিন্দু বলা হচ্ছে। আমরা যদি উত্তল দর্পণ নিই, তাহলে তার ক্ষেত্রে কোথায় মুখ্য ফোকাস বিন্দু হবে? দেখো, মনে করো এই হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি, যেটা মনে রাখবে যে যে আলোক রশ্মিটা প্রধান অক্ষ বরাবর যায় সেটা প্রধান অক্ষ বরাবরই চলে যায়। সেই আলোক রশ্মি এইখান থেকে, এই দর্পণ থেকে প্রতিফলিত হয়, এইখান থেকে অপসারী আলোক রশ্মি রূপে তারা প্রতিফলিত হয়। এই রশ্মিগুচ্ছকে আমরা যদি পিছনের দিক থেকে বর্ধিত করি, তাহলে মনে হবে যে পিছনের কোনো একটা বিন্দু, মনে করো এটা এফ বিন্দু, এটার ক্ষেত্রেও এটাকে এফ বিন্দু বলছি, এই এফ বিন্দু থেকে আলোক রশ্মিগুলা অপসারিত হচ্ছে, তখন ওই এফ বিন্দুটিকে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দু বলে। তাহলে মুখ্য ফোকাস বিন্দু বলতে কি বোঝায়? প্রিন্সিপাল ফোসি পয়েন্ট, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে কোনো গোলীয় দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর ওই আলোক রশ্মি প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু। তাহলে মুখ্য ফোকাস বিন্দুতে আমরা যখন দূরত্বকে পরিমাপ করব ও থেকে এফ পর্যন্ত, সেই দূরত্বটিকে বলা হয় তার ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, ও থেকে এফ পর্যন্ত দূরত্বটিকে। এই ফোকাস বিন্দুতে আমরা যদি একটি তল কল্পনা করি, মনে করি এরকম একটি তল কল্পনা করলাম, সেই তলটিকে বলা হয় কি? ফোকাস তল।
তাহলে মুখ্য ফোকাস বিন্দু যদি থাকে তাহলে গৌণ ফোকাস বিন্দু অবশ্যই থাকবে। তাহলে গৌণ ফোকাস বিন্দু বলতে কি বোঝায় না, কোনো একটি ধরো অবতল দর্পণ রয়েছে, এই তার প্রধান অক্ষ, একগুচ্ছ সমান্তরাল এর এইখানে ধরো এখানে তার ফোকাস বিন্দু ছিল, এই জায়গায় আমরা যদি একটা ফোকাস তলকে কল্পনা করে নিই, এই ফোকাস তলকে যদি কল্পনা করে নেওয়া হয়, এই ক্ষেত্রে করা হয় কি যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি তারা প্রধান অক্ষের সঙ্গে তির্যক ভাবে আপতিত হলো, সেই আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে ফোকাস তলের একটি বিন্দুতে এসে মিলিত হয়, তখন ওই বিন্দুটিকে বলা হয় এই ক্ষেত্রে গৌণ ফোকাস বিন্দু। অবতল দর্পণের ক্ষেত্রে দেখলাম, উত্তল দর্পণের ক্ষেত্রেও একইভাবে কথাটাকে বলবো, সেটাও হচ্ছে কি না এখানে মনে করে ফোকাস বিন্দু, এই জায়গায় আমরা ফোকাস তলকে কল্পনা করে নিচ্ছি, এই ফোকাস তল, এই ক্ষেত্রেও বলবো যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে তির্যক ভাবে কোনো গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণে যদি আপতিত হয়, প্রতিফলনের পরে তারা প্রতিফলিত হলো এইভাবে, এই দিক থেকে এটা প্রতিফলিত হলো, এটা এই দিক থেকে প্রতিফলিত হলো, প্রতিফলন হলো, প্রতিফলনের পরে তারা যে ফোকাস তলের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, মনে করে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তখন ওই বিন্দুটিকে এফ ড্যাশ বলবো, অর্থাৎ এইটি তখন গৌণ ফোকাস বিন্দু। তাহলে অবতল আর উত্তলের ক্ষেত্রে দেখলাম যে গৌণ ফোকাস বিন্দু কাকে বলে। এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখব, সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ এবং বক্রতা ব্যাসার্ধ স্মল আর, এদের মধ্যে উত্তল দর্পণের ক্ষেত্রে কি সম্পর্ক এবং অবতল দর্পণের ক্ষেত্রে কি সম্পর্ক, এগুলিকে আমরা বের করব। প্রথমে আগে দেখো অবতল দর্পণের ক্ষেত্রে মনে করে পি কিউ একটি আপতিত আলোক রশ্মি কিউ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এফ বিন্দু দিকে গেছে, যেহেতু পি কিউ প্রধান অক্ষের সমান্তরাল সুতরাং সেটি ফোকাস বিন্দু দিয়ে যাবে। এই ক্ষেত্রে আপতন কোণ হচ্ছে পি কিউ সি সমান হচ্ছে আই কোণ, আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সি কিউ এফ সমান হচ্ছে স্মল আর। এই যে ত্রিভুজ যেটা এইখানে যে ত্রিভুজ একটা দেখতে পাচ্ছ সি এফ কিউ, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এবারে পরপর কি বিবেচনা করছি, দেখো পি কিউ যেহেতু সমান্তরাল সি ও, সুতরাং এই আই কোণটা এই কোণের সঙ্গে সমান হয়, অর্থাৎ এই কোণটা আই কোণ হবে, একান্তর কোণ হয়। আবার আই কোণ সমান হচ্ছে আর কোণ, এটা আমরা আগেই জানি। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের জন্য অর্থাৎ সি এফ কিউ ত্রিভুজের জন্য এফ সি কিউ কোণ সমান হচ্ছে এফ কিউ সি কোণ। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের এফ সি ইকুয়াল টু হচ্ছে এফ কিউ। এবারে আরেকটি আপোষ, সেটা হচ্ছে কি না এই দর্পণটির উন্মেষ যেহেতু কম, সুতরাং আমরা লিখতে পারি এফ কিউ নিয়ারলি ইকুয়াল টু এফ ও, অর্থাৎ এখানে এফ ও লিখলাম। এইটির অর্থ হলো কি যে এফ হলো ওসির মধ্যবিন্দু, ওসি এর মধ্যবিন্দু। তাহলে ওসি এর মধ্যবিন্দু যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে ও এফ সমান হচ্ছে হাফ অফ ও সি। ও এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ও সি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ r/2। তাহলে এইভাবে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে পারি। ঠিক একইভাবে উত্তল দর্পণের দিকে লক্ষ্য করো, একটা পি কিউ আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হয়েছিল, এখান থেকে যে আলোক রশ্মিটি প্রতিফলিত হলো সেটি ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আপতন কোণ সমান আই, প্রতিফলন কোণ আর, দুটি কোণের মানই সমান। পি কিউর সাথে যেহেতু ও সি এটা হচ্ছে সমান্তরাল, সুতরাং এই আই কোণটা
এই আই সঙ্গে সমান হবে এটা হচ্ছে অনুরূপ কোণ, আর এইদিকে আর কোণ যেটার মান হচ্ছে আয়ের সাথে সমান, তাহলে এই আর কোণটা এই আর কোণের সঙ্গে এখানের সঙ্গে সমান হবে, অর্থাৎ এইটাকে আমরা আই লিখতে পারি যেহেতু আর ইকুয়াল টু আই। তাহলে আবার সে একই রকম ভাবে আমরা এখান থেকে পাচ্ছি কি যে এফ কিউ সি যে ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজের এই দুটি ভূমিকোণ সমান, সুতরাং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এফ সি ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ কিউ, আবার আগের মতো একটু আপোস করে নিতে হবে, এফ কিউ নিয়ারলি ইকুয়াল টু হচ্ছে ও এফ, কেন না দর্পণটির উন্মেষ কম, সুতরাং এফ সি হলো ও এফ এর সঙ্গে সমান, এফ হচ্ছে ও সির মধ্যবিন্দু, অর্থাৎ এখান থেকে লিখতে পারি ও এফ সমান হচ্ছে হাফ অফ ও সি স্মল এফ ইকুয়াল টু আর বাই 2। তাহলে গোলীয় দর্পণ সেটা উত্তল হোক অবতল হোক সবার ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তাহলে এইটা আমরা প্রমাণ করে দেখলাম। নেক্সট হচ্ছে এবারে আমরা একটা অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুকে বিভিন্ন অবস্থানে রেখে তার প্রতিবিম্ব যেটা গঠিত হয় তার আকৃতি এবং প্রকৃতি সম্পর্কে জানব। পরপর আমরা করে যাব। প্রথমে আগে অসীম দূরত্বে বস্তুকে রাখবো, তারপর বস্তুকে ক্রমশ অসীম থেকে আগের দিকে নিয়ে আসব, কখনো বস্তুকে 2f থেকে বেশি দূরে রাখবো, 2f দূরে রাখবো, কখনো ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখবো, ফোকাস বিন্দুতে রাখবো, ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরে রাখবো। এইরকম বিভিন্ন ঘটনাতে আমরা প্রতিবিম্ব কিরূপ হতে পারে সেটা লক্ষ্য করি। 1 নম্বর ছবির দিকে দেখো। 1 নম্বর ছবিতে প্রতি বস্তু রয়েছে অসীম দূরত্বে, যে কারণে সেই বস্তু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। এই সমান্তরাল আলোক রশ্মি একটি অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে ফোকাস তলে মিলিত হলো এবং এই বিন্দু থেকে আমরা প্রধানকের উপরে যদি লম্ব টানি তাহলে স্মল পি কিউ হলো এই ক্ষেত্রে প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটি কিরকম হচ্ছে না, এইটি ক্ষুদ্র অর্থাৎ খর্বাকার হচ্ছে, এটি সদ্বিম্ব হচ্ছে, এটি অবশীর্ষ একটি প্রতিবিম্ব আমরা পেলাম। নেক্সট হচ্ছে বস্তুকে যদি আরেকটু কাছের দিকে নিয়ে আসি, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ বা 2f থেকে বেশি দূরে কিন্তু অসীম থেকে কম দূরে, অসীম থেকে কম এবং আর থেকে বেশি দূরে ক্যাপিটাল পি কিউ বস্তুকে রেখেছি। তাহলে সেই ক্ষেত্রে একটি প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি সেটি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে, আর বক্রতা কেন্দ্রগামী যে রশ্মিটি সেইটি এই দর্পণের যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুতে লম্বভাবে আপতিত হয়, সুতরাং ওই আলোক রশ্মি ওই পথ দিয়েই ফিরে যাবে। আমরা জানি যে পরিধিস্থ কোনো বিন্দু যদি কেন্দ্রগামী হয় সেটা সেই বিন্দুতে অভিলম্ব হয়, এটা জ্যামিতিক নিয়ম, সেই নিয়ম অনুসারেই আলোক রশ্মি ওই পথ বরাবর ফিরে গেল। এই যে সংযোগ বিন্দু থেকে যদি আমি লম্ব টানি প্রধানকের উপরে, এইখানে স্মল পি কিউ প্রতিবিম্ব পাবো। তাহলে এই প্রতিবিম্বটিও কিন্তু ক্ষুদ্র এবং এই প্রতিবিম্বটিও হচ্ছে অবশীর্ষ, আর এইটিও হচ্ছে একটি সদ্বিম্ব। নেক্সট হচ্ছে বস্তুকে যদি আমি আর দূরে রাখি, অর্থাৎ দর্পণ থেকে অবতল দর্পণ থেকে 2f দূরে যদি রাখি, তখন প্রতিবিম্ব কি রকম হয়, এটি একটি গুরুত্বপূর্ণ একটি কিন্তু বিষয়। সেটা হচ্ছে কি না, ক্যাপিটাল পি কিউ কে আমি সি বিন্দুতে রেখেছি, অর্থাৎ এইটা টয়েস এফ দূরত্ব। ক্যাপিটাল পি কিউ হচ্ছে বস্তু, সেইখান থেকে প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি সেটা ফোকাস বিন্দু দিয়ে গেল, আরেকটা আলোক রশ্মি যেটা ফোকাস বিন্দু দিয়ে গিয়ে এই দর্পণে মিলিত আপতিত হয়েছে সেইটি এইখানে প্রধানকের সমান্তরাল ভাবে সেটি প্রতিফলিত হলো। এই দুটি আলোক রশ্মি মিলিত হয়েছে স্মল কিউ বিন্দুতে। স্মল কিউ থেকে আমি যদি প্রধানকের উপরে লম্ব টানি
তাহলে এটা স্মল পি বিন্দুতে যদি লম্ব টানি তাহলে স্মল পি কিউ হচ্ছে এই ক্ষেত্রে প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটি হচ্ছে বস্তুর দৈর্ঘ্যের সমান হয় এবং এইটি অবশীর্ষ যথারীতি আগের মতোই এবং সদ হয়। তাহলে এই ক্ষেত্রে একমাত্র সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব পেলাম এবং প্রতিবিম্বের অবস্থানটি হচ্ছে বস্তুর যেখানে অবস্থান অর্থাৎ বক্রতা কেন্দ্র, সেইখানেই প্রতিবিম্বটি গঠিত হয়েছে। 4 নম্বরে আমি বস্তুকে আরো কিছুটা আগের দিকে নিয়ে চলে এলাম। বস্তুটিকে মনে করলাম যে বক্রতা কেন্দ্র এবং ফোকাস দৈর্ঘ্য এই দুইয়ের মাঝখানে ক্যাপিটাল পি কিউ বস্তুটিকে আমি রেখেছি। ক্যাপিটাল পি কিউ এই দুইয়ের মাঝখানে রাখা হলো। এইখান থেকে সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে। আরেকটি আলোক রশ্মি যেটি বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি সেটি এই বিন্দুতে লম্বভাবে আপতিত হয়, এই পথ বরাবর ফিরে এলো। দুটি আলোক রশ্মি এখানে স্মল পি বিন্দুতে মিলিত হয়েছে। এখান থেকে অবিলম্ব টানলে পি কিউ স্মল পি কিউ হলো প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটি কিন্তু আকারে অনেকটা বড় হয়েছে বস্তুর থেকে। তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বটা একটু বৃহৎ হলো। 2 নম্বর হচ্ছে এটি অবশীর্ষ এবং এটি একটি সদ্বিম্ব হচ্ছে। তাহলে এরপরে আমরা বস্তুকে যদি ফোকাস বিন্দুতে রাখি তাহলে ফোকাস বিন্দুতে ক্যাপিটাল পি কিউ বস্তুকে রাখলে ফোকাস বিন্দু থেকে একটি সমান্তরাল আলোক রশ্মি সেটি অবশ্যই ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। আর বক্রতা কেন্দ্রগামী যে রশ্মিটি আপতিত হয়েছিল সেটিও বক্রতা কেন্দ্রগামী প্রতিফলিত হলো। সুতরাং এই দুটি আলোক রশ্মি এরা পরস্পর সমান্তরাল, এরা অসীমে গিয়ে মিলিত হবে। আমরা এই ক্ষেত্রে বস্তুটিকে অসীমে তার প্রতিবিম্ব পাবো এবং এই প্রতিবিম্বটিও কিন্তু অনেক বড় হবে, বৃহৎ আকৃতির হবে, এইটিও সদ হবে এবং অবশীর্ষ হবে। এই হলো এর বৈশিষ্ট্য। 6 নম্বরটি হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ, যেমন করে আমি 3 নম্বরটার গুরুত্ব দিয়েছিলাম। 6 নম্বরে হচ্ছে কি, যদি বস্তুকে ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরে রাখি তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বটি কেমন ভাবে গঠিত হয়। এইখানে ও থেকে এফ হচ্ছে এইটা ফোকাস দৈর্ঘ্য, তার থেকে কম দূরে পি কিউ বস্তুকে রেখেছি। পি থেকে একটি সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়েছিল, সেইটি ওইখান থেকে ফোকাস বিন্দুগামী হয়ে প্রতিফলিত হলো। আরেকটি বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি যেটি দর্পণে আপতিত হয়েছিল সেইটিও বক্রতা কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেল। এইখানে আমি একটি অপসারী আলোক রশ্মি পাবো। এই জায়গায় যদি চোখ রাখি মনে হবে যে এই আলোক রশ্মিগুলি স্মল পি বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অর্থাৎ এই স্মল পি বিন্দু থেকে আমি যদি লম্ব টানি এই প্রধান অক্ষের উপরে স্মল পি কিউ, এইটি হবে এই ক্ষেত্রে প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটি হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য বহন করে। 1 নম্বর হচ্ছে কি, যে এইটি বস্তু থেকে বড় হচ্ছে। 2 নম্বরে হচ্ছে কি, এইটি অসৎ হচ্ছে, বরাবর আমরা সদ্বিম্ব পেয়েছিলাম, এইটি সমশীর্ষ হচ্ছে এবং এইটি বস্তু যেদিকে তার বিপরীত দিকে গঠিত হয়েছে। আমরা যখন এই প্রমাণটিকে আমাদেরকে অনেক গুরুত্ব দিয়ে জানতে হয়, এটা লেন্সের ক্ষেত্রেও তোমরা এর আগে জেনে থাকবে বা আমরা পরবর্তীকালে লেন্সের ক্ষেত্রেও জানব। উত্তল দর্পণে যেভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা বস্তুর বিভিন্ন অবস্থানের ক্ষেত্রে একই রকম ভাবে প্রতিবিম্ব গঠিত হয়। সেই জন্য এর ক্ষেত্রে অনেক বেশি ছবি আঁকার কোনো প্রয়োজন হয় না। ক্যাপিটাল পি কিউ হচ্ছে বস্তু, সেই বস্তুর পি বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোক রশ্মি যখন এই উত্তল দর্পণে আপতিত হয় সেই আলোক রশ্মিটি প্রতিফলিত হলো, যেটি ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আরেকটি আলোক রশ্মি যেটি বক্রতা কেন্দ্রগামী, সেই আলোক রশ্মিটি এই বিন্দুতে লম্বভাবে আপতিত হয়, যে কারণে সেটি ওই বরাবরই প্রতিফলিত হলো। আমরা এটাকে পিছনের দিকে বর্ধিত করলাম, বর্ধিত করলে একটা স্মল পি বিন্দুতে সংযোগ বিন্দু পেলাম। সেই সংযোগ বিন্দু থেকে যদি একটি লম্ব অঙ্কন করা যায় তাহলে স্মল পি কিউ হচ্ছে ক্যাপিটাল পি কিউর প্রতিবিম্ব। তাহলে এই উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটি হচ্ছে অসৎ এবং ক্ষুদ্র আকৃতির হয় এবং সমশীর্ষ হয়। তোমরা মোটরসাইকেলের যে ভিউ ফাইন্ডার
বা যে আয়না দর্পণ দেখো ডান দিকে, সেই দর্পণে সেইটি হচ্ছে একটি উত্তল দর্পণ। সেই দর্পণে লক্ষ্য করবে পিছনের যে বস্তুগুলো তার প্রতিবিম্ব কিন্তু অনেক ছোট দেখাচ্ছে এবং সেই প্রতিবিম্বগুলি সমশীর্ষ হচ্ছে। এই উত্তল দর্পণটির ব্যবহারের একটা সুবিধা আছে যে এর যে রেঞ্জ মানে এর যে রেঞ্জটা, সেই পাল্লাটা অনেক বেশি, অর্থাৎ পিছনের অনেক বিস্তৃত এলাকার প্রতিবিম্ব গঠন করতে উত্তল দর্পণ সম্ভব। তাহলে সেই জন্যে আমরা ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণকে ব্যবহার করে থাকি, যাতে অনেকটা এলাকার প্রতিবিম্বকে গঠন করা সম্ভব হয়।